প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় তাপ, ষষ্ঠ অধ্যায় এর বিভিন্ন ধরনের বহু বিকল্প ভিত্তিক বা এমসিকিউ প্রশ্ন এবং শূন্যস্থান ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে দেখো, তাহলে আশা করি এখান থেকে যে 1 নম্বরের প্রশ্নগুলো আসে সেগুলো তোমরা করতে সম্ভব হবে। আর বলবো, পরিষ্কারভাবে সব ভিডিওটা দেখো, দেখে প্রত্যেকটা প্রশ্ন খুঁটিয়ে তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করো। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলছে 1 জুল সমান কত ক্যালোরি। এখানে 4টে অপশান দিয়েছে, দেখো। তাহলে এখানে হবে 0.24। এটাকেই আবার যদি ঘুরিয়ে দেয় তাহলে দিচ্ছে 1 ক্যালোরি সমান কত জুল, 4.2 জুল। তাহলে এটার ক্ষেত্রে উত্তর হবে, কারেক্ট অপশন হবে বি, কিন্তু এটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে ডি। অর্থাৎ মূল যেটা তোমরা মনে রাখবে যে 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটাই তোমরা মনে রাখবে। এটা মনে রাখলেই তাহলে 1 জুল সমান 1/4.2 ক্যালোরি, 1/4.2 মানে হচ্ছে 0.24। ওকে। তিনের প্রশ্ন কি বলছে, দুটি বস্তু তাপীয় সাম্যে থাকবে যদি তাদের উষ্ণতা সমান হয়। আমরা জানি যে গৃহীত তাপ ও বর্জিত তাপ সমান হবে যদি তাদের মধ্যে কোনো উষ্ণতার পার্থক্য যদি সমান হয়, তাদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হবে না। সেই জন্য হচ্ছে উষ্ণতা সমান থাকলে তাপীয় সাম্যে থাকবে। নেক্সট বলেছে 100 ডিগ্রি উষ্ণতায় জল ফুটতে শুরু করে যদি পরিপার্শ্বের চাপ হয় কত। এখানে তাহলে হবে, আমরা জানি 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ হচ্ছে স্বাভাবিক চাপ, যেখানে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। আর 76 সেমি চাপ মানে হচ্ছে 760 টর, কারণ 76 সেমি পারস্তম্ভের চাপ মানে হচ্ছে 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ, আর 1 টর মানে হচ্ছে 1 মিলিমিটার পারস্তম্ভের চাপ। সুতরাং 1 ATM বা 1 বায়ুমণ্ডলের চাপ সমান 760 টর বা 76 সেমি পারস্তম্ভের চাপ। তাহলে কারেক্ট অপশন হচ্ছে এ। নেক্সট বলেছে 0 ডিগ্রি সেলসিয়াসে রাখা 100 গ্রাম বরফকে গলাতে নিশ্চয়ই তোমরা জানো কত তাপ লাগবে না। 1 গ্রাম বরফকে গলাতে কত তাপ লাগে? 1 গ্রাম বরফকে তাহলে গলাতে লাগে 80 ক্যালোরি তাপ। তাহলে 100 গ্রাম বরফকে গলাতে হবে, এই কিউ সমান হচ্ছে ML ফর্মুলা। তাহলে 80 × 100, তার মানে হচ্ছে কত না 8000 ক্যালোরি। 8000 ক্যালোরিকে লেখা হয় 8K ক্যালোরি বা 8 × 10⁻⁷। তাহলে কারেক্ট অপশন হচ্ছে বি। বরফ গলনের লেন তাপ, তোমরা এমনিতে জানো যে বরফ গলনের লেন তাপের প্রচলিত মান হচ্ছে, যেটা আমরা সবাই জেনে থাকি, 80 ক্যালোরি/গ্রাম। আর এটাকে যদি এসআইতে কনভার্ট করা হয় তাহলে হয় 336 কিলো জুল/কেজি। কেউ এটাকে এভাবে মনে রাখতে পারে, জুলকে কিলোকে আবার 10⁻³ করতে পারে, বা 3.36 10⁵ জুল/কেজি এভাবে মনে রাখতে পারে। তাহলে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে এটাই তাহলে কারেক্ট অপশন হবে। একইভাবে দেখো, বলেছে জলের বাষ্পীভবনের লেন তাপ এখানে বিভিন্ন এককে দিয়েছে। আমরা জানি যে 537 ক্যালোরি/গ্রাম, তাহলে এ হচ্ছে সঠিক উত্তর। এইভাবে পরপর তোমরা দেখো। জলের ঘনত্ব সবচেয়ে বেশি, আমরা জানি যে 4 ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব সর্বাধিক। তাহলে এখানে যে কটা অপশান দিয়েছে তাহলে এ হচ্ছে সঠিক উত্তর। শিশির জমার উপযোগী নয় কি কি না মেঘলা আকাশ, তাহলে এটা সি হচ্ছে কারেক্ট অপশান। আচ্ছা, এরপর দেখো, কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি কোন বিষয়ের ওপর নির্ভর করে না? লেন তাপ। আমরা জানি গৃহীত তাপ বা বর্জিত তাপের পরিমাণ বস্তুর ভর, তার উপাদানের আপেক্ষিক তাপ এবং উষ্ণতার পরিবর্তনের উপর নির্ভর করে, কিন্তু লেন তাপের উপর নির্ভর করে না। তাহলে এটা হচ্ছে কারেক্ট অপশন সি। তাপ পরিমাপক যন্ত্রের নাম কি? ক্যালোরিমিটার। এ। এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুলাঙ্কের মান কত? 1, কারণ যান্ত্রিক তুলাঙ্ক ডাব্লিউ সমান হচ্ছে জে, তাহলে কি W/H। এখন এসআই পদ্ধতিতে তাপের আর কাজের উভয়ের একক হয়ে যাচ্ছে জুল, সুতরাং জে এর মান সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 1 হবে। লেন তাপের এসআই একক কি? জুল/কেজি। তাহলে সি হচ্ছে কারেক্ট অপশন। পদার্থের অবস্থান্তরের সময় উষ্ণতা অপরিবর্তিত থাকে, তাহলে ডি। সিজিএস পদ্ধতিতে তাপের যে, এটা সবাই তোমরা জানো যে 4.2 × 10⁷ আর্ক/ক্যালোরি। তাহলে এখানে শূন্য স্থানের জায়গা কি হবে না বি হচ্ছে কারেক্ট অপশন হবে। তাহলে আশা করি তোমরা এগুলো ফলো করতে পারছো। নেক্সট, নিচের কোনটি উচ্চ অবস্থান্তর? বাষ্পীভবন।
তাহলে বি, নিচের কোনটি নিম্ন অবস্থান্তর? দেখো এখানে যে কটা আছে, ঘনীভবন। উচ্চ অবস্থান্তর মানে তাপ প্রয়োগ করতে হবে, তাপ প্রয়োগ করলে এখানে কি হচ্ছে, বাষ্পীভবনটা হয়, আর তাপ শোষণ করলে হচ্ছে ঘনীভবন হচ্ছে নিম্ন অবস্থান্তর ক্ষেত্রে। তাহলে এখানে এর ক্ষেত্রে হচ্ছে বি, এর ক্ষেত্রে হচ্ছে সি। জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় কোন উষ্ণতার পাল্লার মধ্যে? না 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তাহলে সি হচ্ছে কারেক্ট অপশন। শীত প্রধান দেশে কোনো জলাশয়ের উপরিতলে বরফ জমে গেলে তলদেশের জলের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বি। উচ্চ অবস্থান্তের সময় একটু একটু আগে বলছিলাম যে তাপ প্রয়োগ করতে হয়, তাহলে অপশন হচ্ছে বি। এটাকে যদি ঘুরিয়ে দিত যে নিম্ন অবস্থান্তের সময়, তখন তাপ নিষ্কাশন করতে হয়। সুতরাং এই প্রশ্ন অনুযায়ী হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে বি। ওকে, নেক্সট। এস সমান হচ্ছে H/mt, সূত্রানুযায়ী গলনের সময় পদার্থের আপেক্ষিক তাপের মান কত হয়? তাহলে গলনের সময় হচ্ছে অসীম হবে, কারণ সেক্ষেত্রে টি হচ্ছে 0, উষ্ণতা পরিবর্তন থাকে না। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে অসীম হয়, বসঙ্গত হয়, অসীম হয়। তাহলে হচ্ছে ডি হচ্ছে কারেক্ট অপশন। 1 জুল যত ক্যালোরি তাপের সমান হয় তা হচ্ছে 0.24 ক্যালোরির সমান হয়। তাহলে ডি হচ্ছে কারেক্ট অপশন। কার্য ও তাপ শক্তি যথাক্রমে WH হলে এদের মধ্যেকার সম্পর্ক দেখো, এখানে 4টে অপশন দেওয়া আছে। আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা জুলের সূত্র থেকে W ভ্যারিজ H, সুতরাং বি হচ্ছে সঠিক উত্তর। জলের বাষ্পায়ন হয় কি বলেছে, না 0 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস, শুধুমাত্র 100 ডিগ্রি সেলসিয়াস, আর 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যে কোনো উষ্ণতায়। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর হবে, কারণ বাষ্পায়ন জলের বা তরলের উপরিতল থেকে যে কোনো উষ্ণতায় কিন্তু হয়, 0 থেকে 100-র মধ্যে। সুতরাং ডি হচ্ছে কারেক্ট অপশন। কিন্তু যদি বলতো যে স্ফুটন, তখন কিন্তু হতো 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তোমরা তো জানো যে বাষ্পায়ন আর স্ফুটনের মধ্যে পার্থক্য। বাষ্পায়ন হচ্ছে যে কোনো উষ্ণতা হয়, আর স্ফুটন হচ্ছে 0 ডিগ্রি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হয়। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বিশুদ্ধ জলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক। তাহলে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হচ্ছে ডি। নেক্সট কি বলেছে, কোনো বস্তুর ভর 25 গ্রাম, আপেক্ষিক তাপ যদি 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস হলে তার তাপগ্রাহিতা কত হবে? তাহলে এখানে দেখো 4টে অপশন দেওয়া আছে, তাহলে কোনটা বলো, তোমরাই বলো। তাপগ্রাহিতার সঙ্গে আপেক্ষিকের সম্পর্ক কি? তাপগ্রাহিতা যদি সি হয়, সি ইকালস হচ্ছে MS, তাহলে এম হচ্ছে 25, এস হচ্ছে 0.5, তাহলে 25কে 0.5 দিয়ে গুণ করলে 12.5, তাহলে তাপগ্রাহিত হয়ে যাবে 12.5 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। সুতরাং অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ওকে, তাহলে আমি মোটামুটি 25টা প্রশ্ন তোমাদের আলোচনা করলাম, MCQ প্রশ্ন। এবার কিছু শূন্যস্থান ভিত্তিক প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তোমরা ভালো করে দেখো, খাতায় নিয়ে নোট করো কি কি বলেছে। তার প্রথম প্রশ্ন বলছে, গৃহীত বা বর্জিত তাপ সমান, এখানে শূন্যস্থান দেখো। তোমরা জানো যে গৃহীত বা বর্জিত তাপ ফর্মুলা হচ্ছে MST। টি হচ্ছে উষ্ণতার পরিবর্তন, তাহলে এম হচ্ছে বস্তুর ভর, এটা এম, এটা এস, এটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন টি, সুতরাং ভর। নেক্সট, এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক জুল পার কেজি কেলভিন। কেউ এটাকে এভাবেও লিখতে পারে, কেজি ইনভার্স, কেলভিন ইনভার্স। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এসআই পদ্ধতিতে পারে পরপর গুণ আকার হয়ে যাবে। জুল পার কেজি পার কেলভিন এটা হবে না, জুল পার কেজি কেলভিন এভাবে লিখতে হবে, বা এটা লিখতে পারো এইভাবে। নেক্সট বলেছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 100 গ্রাম বরফকে গলিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 100 গ্রাম জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কিউ সমান হচ্ছে ml। তাহলে 100 ইন্টু 80, বরফ গলনের লেন্থ তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে 80কে যদি 100 দিয়ে গুণ করা যায় তাহলে এত ক্যালোরি হবে। সিজিএস পদ্ধতিতে যে তোমরা জানো যে 4.2 ইন্টু 10⁷ আর্ক পার ক্যালোরি, তাহলে শূন্যস্থানে এটা বসাতে হবে। জলপ্রপাতের জল ওপর থেকে নিচে পড়লে উপরের তুলনায় নিচের জলের উষ্ণতা সামান্য বেশি হয়। সেই জন্যই আমরা জানি যে বৃষ্টি হয়ে যাওয়ার পর পুকুরের জলে স্নান করার সময় জল একটু গরম বলে মনে হয়। পরের প্রশ্ন কি বলেছে, শূন্যস্থান বলছে ড্যাশ তাপ উৎপন্ন করতে 12.6 জুল কার্য করতে। এটা একটা অঙ্কভিত্তিক প্রশ্ন। দেখো ডাব্লিউ সমান হচ্ছে JH, তাহলে ডাব্লিউ বলেছে 12.6, তাহলে এইচ হচ্ছে W/J, তাহলে ডাব্লিউর জায়গায় 12.6 বসাও, জে এর জায়গায় 4.2 বসাও, কারণ জে হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। তাহলে 12.6কে
4.2 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে 3 ক্যালোরি তাপ উৎপন্ন হবে। বুঝতে পারছো তাহলে? লেন তাপের মাত্রের সংকেতে এল এর ঘাত হলো 2। এটা তোমরা নিজেরা করে দেখো। কিউ সমান হচ্ছে ml, তাহলে এল হচ্ছে কিউ বাই এম। কিউ হচ্ছে তাপ, তাপের মাত্রা কি? তাপের মাত্রের সংকেত হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কে যদি এম দিয়ে ভাগ করা হয় তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তাহলে ঘাত হবে 2। এল স্কোয়ার, তাহলে ঘাত হচ্ছে 2। নেক্সট বলেছে গলনের লেনতাপ অপেক্ষা বাষ্পীভবনের লেনতাপ বেশি। তোমরা নিশ্চিত জানো যে বরফ গলনের লেনতাপ এল হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, কিন্তু বিশুদ্ধ জলের বাষ্পীভবনের লেনতাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। স্পষ্টই দেখতে পাচ্ছ যে বাষ্পীভবনের লেনতাপ অনেক বেশি হয়। ওকে, 9 প্রশ্নটা দেখো। 1 কিলোগ্রাম বরফ গলাতে, যেটা একটু আগে দেখালাম, এটাকে আবার ঘুরিয়ে দিচ্ছে, তাহলে 8 × 10³ ক্যালোরি তাপ লাগবে। নেক্সট বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 গ্রাম বরফে 160 ক্যালোরি তাপ প্রয়োগ করলে ওর উষ্ণতা হবে কত? যেহেতু এখানে অবস্থান্তর ঘটছে, সুতরাং উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ উষ্ণতাটা একই থাকবে। ওকে, পদার্থের অবস্থান্তের সময় উষ্ণতার সময় লেখচিত্র হচ্ছে সময় অক্ষে সমান্তরাল হয়। যেহেতু উষ্ণতা একই থাকে, সুতরাং সমান্তরাল হবে। 0 ডিগ্রি উষ্ণতায় বরফের গর্তে জল ঢাললে সেই জল বরফে রূপান্তরিত হবে না। নেক্সট কি বলেছে? এই প্রশ্নটা আগেও আলোচনা করেছে অন্যভাবে। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বোচ্চ হয়, তাহলে এখানে 4 ডিগ্রি সেলসিয়াস কথা লিখবে। 4 ডিগ্রি সেলসিয়াসে জলের আয়তন সব থেকে কম হয় এবং ঘনত্ব সব থেকে বেশি হয়। তোমরা জলের ব্যতিক্রান্ত প্রসারণের ক্ষেত্রে জলের আয়তন উষ্ণতা এবং ঘনত্ব উষ্ণতা যদি লেখচিত্র পর্যবেক্ষণ করে দেখো, তাহলে কিন্তু এটাই দেখবে যে 4 ডিগ্রিতে আয়তন সবচেয়ে কম এবং ঘনত্ব সব থেকে বেশি। বায়ুর পরম আর্দ্রতার একক কি? আমরা জানি যে গ্রাম পার মিটার কিউ, তাহলে এখানে গ্রাম পার মিটার কিউ বসিয়ে দেবে। বায়ুর উচ্চ স্তরে জলীয় বাষ্পের ঘনীভবনের ফলে মেঘের সৃষ্টি হয়। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়। বায়ুর নির্দিষ্ট আয়তনে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাই ওই বায়ুর আর্দ্রতা নির্দেশ করে। তাহলে শূন্যস্থানে আর্দ্রতা বসিয়ে দাও। স্থির বায়ু কুয়াশা সৃষ্টির সহায়ক, কুয়াশা লিখতে হবে। অসম্পৃক্ত বাষ্পচাপ যে চাপ দেয় তাকে অসম্পৃক্ত বাষ্পচাপ বলে। অসম্পৃক্ত বাষ্প বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। তাহলে এই শূন্যস্থান দুটোতে বয়েল ও চার্লসের কথাটা লিখতে হবে। কোনো আবদ্ধ স্থানে তরলের সংস্পর্শে বাষ্প থাকলে ওই বাষ্প সর্বদা সম্পৃক্ত হয়। কোনো স্থানে 1 ঘনমিটার আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে পরম আর্দ্রতা বলে। আর ফাইনাল প্রশ্ন দিচ্ছি যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপকে জলীয় টান বলে। তাহলে আমি এখানে 24টা প্রশ্ন দেখালাম। এরকম আরও অসংখ্য প্রশ্ন হতে পারে। তোমরা টেক্সট বইটা কিন্তু খুব ভালো করে পড়বে, সাথে সাথে বিভিন্ন কোশ্চেন ব্যাংক বা সহায়ক বইগুলো দেখবে। তাহলে আশা করছি এই তাপ অধ্যায়ের উপর যে 1 নম্বরে এমসিকিউ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এবং শূন্যস্থান ভিত্তিক প্রশ্ন আসতে পারে, তো এগুলো তোমরা করতে সমর্থ হবে। আবার আমি বলবো, খাতায় লিখে নাও, ভিডিওটা পুরোটা দেখো, দেখলে ভালো করে প্র্যাকটিস করো। তাহলে এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি।